এই বিজেপি কিন্তু এই পশ্চিমবঙ্গে একজন একনাথ শিন্দে চাইছিল। একটা যে মুসুল পর্ব চলছে কালীঘাটে হরিশ চ্যাটার্জি রোডের মধ্যে, এবং তার মধ্যে যে অপারেশন লোটাস ঢুকে গিয়ে একনাথ শিন্দেকে খুঁজে পেয়েছে। মমতার ঘরের শীত কিন্তু কাটা শুরু হয়ে গেছে, কালীঘাটের শীত কাটছে। দিল্লি পাঠিয়ে দিয়ে এমপি করে দিয়ে মমতা ব্যানার্জি ভেবেছিল অভিষেক থেকে আমার দূরত্ব রাজ্যের থেকে যত দূরে থাকতে পারে। সেই মতুয়াগড়ে সবচেয়ে বেশি ভোটার লিস্টের নাম কাটা গেছে, প্রায় অলমোস্ট 9% উপরে নাম কাটা গেছে। ক্ষমতায় আসলে পরে সি এর মাধ্যমে নাগরিকত্ব ওদের দেবেন, সেই নাগরিকত্বটা গেল কোথায় মশাই? আজও এসআইআর এ ওদের নাম বাতিলের তালিকায় ভারত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জায়গায় ওরা মতুয়ারা। মতুয়ারা কিন্তু দ্বিধাগ্রস্ত। একবার তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, সব চলে গেছে। আরেকবার কি তারা নিজ দেশে পরবাসী হবে? আর ৭৭ বছর স্বাধীনতার ওই গাজরটা ঝুলিয়ে নিয়েই ৭৮ বছর অবধি চলতে হচ্ছে। এখনো তাদের মধ্যে ভয় দেখানো হচ্ছে যে আমাদের না দেখলে পরে তোমার নাগরিকত্ব পাবে না। এ রাজ্যে ৩টে ভোটার পিছু একজন ভোটার সংখ্যালঘু। সংখ্যাটা ভয়ানক। ভারতবর্ষের সবচেয়ে বেশি সংখ্যালঘুদের গড় এটা ঘনত্বের দিক থেকে। সেই ভোটটার যদি একটা ন্যূনতম 5 থেকে 7% থাবা বসে, মমতাকে তোমরা খুঁজে পাবে না। যে মমতা দুধেল গাই বানিয়ে রেখেছিল এই মানুষগুলোকে, যারা বঞ্চিত, যাদের যোগ্য নেতৃত্বকে তোলেইনি মমতা ব্যানার্জি। রোজিনা রহমান সংখ্যালঘু মুখ হতে পারে না রাজ্যের। যদি আর নওশাদ সিদ্দিকীর দল যদি, এবং টু সাম এক্সটেন্ট হুমায়ুন কবিরও যদি একটা জোটবদ্ধ হয় না, মমতার গড় কিন্তু টিকিয়ে রাখাটা কঠিন হয়ে যাবে। বিজেপি কে ফ্রন্টে এনে লড়বো বামফ্রন্টের বিরুদ্ধে, তেমন তো হতেই পারে, কারণ তিনি তো 98-এ এনডিএ সংসদে ছিলেন। স্যার, আরো একটা ইকুয়েশন আসতে চলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা আগেও দেখেছিলাম মুম্বাইয়ের সময় সবাই বলেছিল একনাথ শিন্দের ভূমিকায় পালন করতে পারে, সেই ইকুয়েশনও আসছে। দিল্লি সমর্থিত হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারে, এরকম কিছু খবর আছে। একদম হতে পারে। কারণ মায়াবতী যদি তার গুরু, রাজনৈতিক গুরুকে নির্বাসনে পাঠিয়ে ঘরে পচিয়ে মারতে পারে, কিংবা অখিলেশ যাদব যদি তার বাবাকে, রাজনৈতিক গুরু বাবাকে বাধ্য করতে পারে পলিটিক্সে, তাহলে এটা হতে পারে না কেন? অপারেশন লোটাসের পার্ট হিসেবেই বিজেপি কিন্তু এই পশ্চিমবঙ্গে একজন একনাথ শিন্দে চাইছিল। আপনার ইনফরমেশনটা অনুযায়ী বা যা বাজার চলতি, শুধু আপনার কেন, যে মমতার ঘরের শীত কিন্তু কাটা শুরু হয়ে গেছে, কালীঘাটের শীত কাটছে, এবং এই শীতটা যে তার ভাইপোই কাটছে সেটা মোটামুটি মানে একটা চর্চার পাঠ। কারণ মাঝে মধ্যেই ভাইপোর মুখ দেখা দেখি বন্ধ থাকে পিসির সাথে। এমনকি আমরা তো এমন অনেক তথ্যই এখনো পর্যন্ত পাইনি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সবসময়, এমনকি তার ঘরের একান্ত নির্ভীতেও তিনি জেড প্লাস সিকিউরিটি পান এবং সিসি ক্যামেরার তত্ত্বাবধানে থাকেন, সেখানে উনি পড়ে গিয়ে মাথা ফাটলো, তার কিন্তু আমরা এখনো সুলোক সন্ধান পাইনি। আমরা সুলোক সন্ধান পাইনি একাধিক ইস্যুতে মানে সেকেন্ড ইন কমান্ড, রাজ্যের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির সাথে মমতার যে কখনো কখনো মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাওয়া। এমনকি যে আমাদের মানে কিছু ইস্যুতে 100 দিনের কাজের সেই আন্দোলন থেকে শুরু করে এর আগের 21শে জুলাই মঞ্চ, আমরা দেখেছি যে মঞ্চে বহুবার সশরীরেই অভিষেক আসেনি। দেখো, এই যে কালীঘাটের মানে কীর্তন, অন্দরমহলের কালীঘাটের কীর্তন, এটা তো নতুন নয়। আমাদের করতেই পারে বা করে ফেলেছে হয়তো। কারণ আমরা জানি অদিতি গায়েন, ভাইজি মমতা ব্যানার্জির, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিল বেশ বছর দেড়েক আগে, দুয়েক আগে, যোগ্য মানুষের কোনো সম্মান নেই, তাই তিনি আইপ্যাকের একটি আইটি দপ্তর থেকে রিজাইন দিয়েছিলেন প্রকাশ্যে, একদম ছয়লাভ হয়েছিল। ফলে একটা যে মুসুল পর্ব চলছে কালীঘাটে হরিশ চ্যাটার্জি রোডের মধ্যে, এবং তার মধ্যে যে অপারেশন লোটাস ঢুকে গিয়ে একনাথ শিন্দেকে খুঁজে পেয়েছে, এটা তো অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ অনেকটাই জানে, রাস্তাঘাটে আলোচনা হয়। ফলে লেটস সি, দেখুন না কি হয় আগামীতে। তবে আমি এইটুকু বলছি, মমতা ব্যানার্জির যে মানসিক স্থিতাবস্থা কিছুটা ডিসব্যালেন্সড রয়েছে গত কয়েকদিন ধরে, তার বিভিন্ন সভায়, এমনকি এই যে দেখুন উত্তরবঙ্গে গিয়ে কি সব বললেন, তারপরে বেঙ্গল সামিটে এই ভোটের মুখে ঘুগনি কেটলি ফেটলি নিয়ে কি কাণ্ড, ঠিক আছে? এই যে একটার পর একটা ম্যাসাকার হয়ে যাচ্ছে, ডিসব্যালেন্স হচ্ছে, উনি যে মানসিকভাবে স্থির নন। সবচেয়ে বড় হচ্ছে 1,66,00,000 ভোটারের নাম আপাতত ইনা লেন্স নির্বাচন কমিশনের। এবং আপনি জেনে রাখুন,
কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দিয়ে এই স্কুটনি গুলো করানো হবে। রাজ্যের কোনো ইআরও, কোনো ডিএম, কোনো বিডিও তো নয়, কাউকে ভরসা করতে পারছে না। এই নিরপেক্ষ কাজটা করার আগে কি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং তাদের এইসব তত্ত্বাবধায়করা তারা কি ব্যাড স্মেল কিছু পেয়েছে? তারা কি বুঝেছে বিএলওদের গান পয়েন্টে রেখে মমতা ব্যানার্জি এই কাজটা করিয়েছে বলেই আজকে এ রাজ্যে প্রায় 50% সেলফ ম্যাপিং এ আসেনি? 26-এ আপনাদের রাজনৈতিক বিশ্লেষকদের একটু কঠিন পরিস্থিতি হচ্ছে, মানে অঙ্ক যেভাবে পাল্টাতে থাকছে। নাও হতে পারে, এমনও হতে পারে পিকচার আবি বাকি এখনো তো অনেকটা দিন বাকি। ওভার দ্য নাইট সিনারিও পাল্টে যেতে পারে, ওভার দ্য নাইট। ধরো 1,66,00,000 এসআইআর পর্বে বাদ গেল, মমতা ব্যানার্জি প্রশাসন যুদ্ধংদেহী একটা পরিস্থিতি তৈরি করবে, মমতা যেটা করে সিএনআরসি থেকে শুরু করে তুমি দেখো ওয়াক আপ নিয়ে ওই তো করিয়েছে। এটা করতে গেলে যেমন ওর মুখ পুড়বে, হাত পুড়বে, কেন্দ্র সরকার মুখে বসেই আছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিরুপায় থাকবে। তাও যদি না হয়ে থাকে, ধরো আগামী নির্বাচনে অভিষেককে যদি যুব মুখ করে রাজ্যের কোনো বড় পদে, রাজ্যের পদে না রাখে, কারণ কেন্দ্রের দিল্লি পাঠিয়ে দিয়ে এমপি করে দিয়ে মমতা ব্যানার্জি ভেবেছিল অভিষেক থেকে আমার দূরত্ব রাজ্যের থেকে যত দূরে থাকতে পারে, ছুটি দিয়ে দিয়েছিল। কিন্তু কেন্দ্রের এমপি হয়ে অভিষেক কি তার রাজনৈতিক যে উচ্চাভিলাষা, লোকে বলে প্যারাশুট থেকে তিনি নেমেন মন্ত্রী ইয়ে হয়েছেন, নেতা হয়েছেন, সেটাকে পূরণ করতে পারবে? কারণ ভারতবর্ষে কোনো রাজ্যে তো নেই তৃণমূল নোটার সাথে লড়াই করে, গোয়াতে বা ত্রিপুরাতে, এবং এমনকি মানে সর্বভারতীয় স্বীকৃতিটা হারিয়ে ফেলেছে, ওটা আর পাবে না। তাহলে কেন্দ্রীয় সরকারে কোনোদিন তৃণমূল নেত্রী বা তার দল কোনো ভূমিকায় থাকবে না, ফলে কেন্দ্রীয় মিনিস্টার হওয়ার প্রশ্নই ওঠে না অভিষেকের। পড়ে রইল রাজ্যের, রাজ্যে যদি মমতা ব্যানার্জি অভিষেককে কোনো পদে ইয়ে না করে, ডিক্লেয়ার্ড কোনো পদে না দিয়ে চালিকা শক্তি না করে, তাহলে আমি বলছি অভিষেক বিদ্রোহ করবে, এবং সেই বিদ্রোহটা হবে ওই একনাথ সিন্ধের মতন, এবং যা অপারেশন লোটাসেরই প্রথম পদক্ষেপ। 26-এ ভোট, প্রধানমন্ত্রী আসছেন কাল, কার্যত মতুয়া গড়ে প্রধানমন্ত্রী আসছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঠাকুরনগরের যে পরিস্থিতি আপনারা প্রত্যেকেই জানেন, মতুয়া ভোট ব্যাংক সবাই বলছে বিজেপি ধসে পড়েছে। আর অপরদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোট ব্যাংক, যেভাবে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসিয়েছে হুমায়ুন কবির, এই মুহূর্তে দাঁড়িয়ে দুই শিবির অস্বস্তিতে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সন্টু বারিক, কথা বলবো স্যারের সাথে। স্যার, যেভাবে দেখা যাচ্ছে 26টাকে টার্গেট করতে চাইছে দুই দলই, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে বিশ্লেষণটা আমাদেরকে দেবেন, আমি কালকে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী 9 বছর পর তাহিরপুর যাচ্ছেন, সেই তাহিরপুরের মানুষরাই বলছে কি হতে পারে। দেখো, দড়ি টানাটানি চলছে, আর মানে রাজা রাজা যুদ্ধ করছে, উলু খাগড়ার প্রাণ যাচ্ছে। আমি প্রথমে বলি, এ রাজ্যে টার্গেট পপুলেশন আইডেন্টিটি পলিটিক্সে ভাগ হয়ে গেছে। একটা সময় তোমাদের এই অভিজ্ঞতা নেই, আমাদের আছে, ছাত্র জীবনে যখন ভোট হতো দেওয়াল লিখন করতাম, আমরা ক্ষমতায় আসলে রাস্তা বানাবো, ফ্লাইওভার হবে, স্কুল হবে, কলেজ হবে, অর্থাৎ ইস্যুটা ছিল ডেভেলপমেন্টের, গুড গভর্নেন্সের। এখন কে কটা মন্দির বানাবে, আরেকজন তো মসজিদ বানানোর জন্য ছুটে পড়েছে, আচ্ছা ভালো কথা, কিন্তু আমি বলছি মন্দির মসজিদ মানুষের জীবনের পার্ট, ধর্মীয় পার্ট, এটা একান্ত তার ব্যক্তিগত চর্চার বিষয়, রাষ্ট্র নাক গলাবে না। কিন্তু আমরা দেখছি রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা এগুলো হয়। ধরো জনগণ যদি দুহাত তুলে চাঁদা দিয়ে কোনো মন্দির মসজিদ করে, তার বিশ্বাসের প্রতীক, সংবিধানের বিশ্বাসটা অনেক উঁচু জায়গায় আছে, সেটা নিয়ে আমার তোমার কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের কাজ কি তাই? বিশেষ করে সেই রাষ্ট্রের যে রাষ্ট্র 51 উপধারায় বলাই আছে রাষ্ট্রের কাজ হবে বিজ্ঞানসম্মত সমাজ গঠন, রাষ্ট্রের কাজ হবে জনগণের ট্যাক্সের টাকায় ধর্মনিরপেক্ষ সত্তাটাকে বজায় রাখা, এবং তার জন্য ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান, হাসপাতাল, স্কুল, কলেজ খোলা। আমি মুর্শিদাবাদ থেকে শুরু করছি। মুর্শিদাবাদ, শিলিগুড়ি, দীঘা, হালামোলে এই যে কম্পারেটিভ কমিউনালিজমের চাষটা, তৃণমূলেরই এখনো পর্যন্ত বিধায়ক আছেন হুমায়ুন কবির, তার তিনি ব্যক্তিগত উদ্যোগে করেছেন, একদম মেনে নিলাম, আমি ওর নিয়ে আমার প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার, রাজ্যের শাসনাধীন সরকার জনগণের ট্যাক্সের টাকায় মন্দির বানিয়ে ফেললো, সেটা কি সংবিধান থেকে পারমিট করে? পারমিট করে না তো। এই যে 26,000-এর চাকরি নেই, 32,000 যাবে যাবে ভাব, জিটিএ 313 জনের কালকে ভয়ানক অর্ডার বেরিয়েছে, তিনাঙ্কুর থেকে শুরু করে 3 বছর 4 বছর 2018 সাল থেকে বলে যাওয়া হচ্ছে তিনাঙ্কুর দায়ী, প্রান্তিক দায়ী,
আহ, বিনয় তামাং দায়ী, পার্থ চ্যাটার্জি দায়ী, একাধিক নাম উঠে আসছে। বিধাননগর পুলিশ কমিশনারের মামলা করতে চেয়েছিল, করতে পারেনি। আজকে হাইকোর্টের নির্দেশ, সরকার তোমার আমার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট যাবে, এটা ডেফিনেটলি জেনে নাও। এবার প্রশ্নটা হলো, ডেভেলপমেন্টের অ্যাসপেক্টে কি আগামীতে ভোটটা হবে? না। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে, এই যে চর্বিত চর্বণ। আজকে পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে, যে সেই মতুয়াগড়ের সবচেয়ে বেশি ভোটার লিস্টের নাম কাটা গেছে, প্রায় অলমোস্ট 9% উপরে নাম কাটা গেছে। এই মানুষগুলো যারা সহায় সম্বলহীন ভাবে স্বাধীনতার পরে দেশ বিভক্ত হয়েছে, বাংলা ভাগ হয়েছে, তারা এসছে, তাদেরকে সেই গাজর ঝুলিয়ে ঝুলিয়ে নাগরিকত্ব নিয়ে আজকে 70-75 বছরও আর 77 বছর স্বাধীনতার ওই গাজরটা ঝুলিয়ে নিয়েই 78 বছর অবধি চলতে হচ্ছে। এখনো তাদের মধ্যে ভয় দেখানো হচ্ছে যে আমাদের না দেখলে পরে তোমার নাগরিকত্ব পাবে না। এবার চলে আসি মমতার অ্যাসপেক্টে। 11 সালে মমতা ক্ষমতায় আসলেন, তার আগের প্রেক্ষাপটটা দেখো, জাস্টিস সাচার কমিটি রিপোর্ট। আমরা তখন কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রচুর এটা নিয়ে আলোচনা করছি, বিজ্ঞানের ছাত্র, কিন্তু আমার খেলা আছে, আমার কয়েকটা আর্টিকেলও আছে সাচার কমিটি নিয়ে। জাস্টিস রাজেন্দ্র সাচার যে রিপোর্টটা দিয়েছিল, ভারতবর্ষের সব পলিটিশিয়ান মেনে নিয়েছিল, বাম, তৃণমূল, কংগ্রেস, সিপিএম কেউ বিরোধিতা করেনি। পরিষ্কার সাচার বলেছিলেন, গুজরাট হিন্দু মুসলমানের দাঙ্গা অধ্যুষিত, সেখানে মুসলিম জনসংখ্যা অনেকটাই কম, তারপরও সরকারি চাকরিতে ওদের উপস্থিতি 10%, 12%-এর উপরে। সাচার কমিটির রিপোর্ট। পশ্চিমবঙ্গ মুসলিম দরদি একটি সরকার, বাম, 34 বছর ক্ষমতায়, তাদের রাজ্যে 1% নিচে সরকারি দপ্তরে মুসলিমরা চাকরি করে। এই রিপোর্ট এবং রিজাউনের কাণ্ডের পরে বামেরা গেল রব তুলে তড়িহড়ি ভুল পথে ভুলভাল করে ওবিসি এটা তৈরি করলো। যেই ওবিসিটাকে মমতা ক্ষমতায় এসে সার্চার কমিটির রিপোর্ট মোতাবেক সঠিকভাবে বামেদের বেআইনি ভাবে ওবিসি কে স্যাংশন করাটাকে ন্যায়সঙ্গত করতে পারতো, মমতা করেনি। কিন্তু মমতা বামেদের ওই ভুলটাকে নিয়ে গিয়েছে, র্যান্ডম যারা অরিজিনালি ওবিসি পাওয়ার কথা মুসলিম সম্প্রদায়, তাদের দেয়নি। যা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, একদিকে যেমন মতুয়াগড়ের চির, সংখ্যালঘু ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চির, তাহলে তো 26-এ কি হতে পারে? আমরা প্রত্যেকটা মানুষ জানতে চাই, এইরকম রাজনৈতিক পরিস্থিতি, ধর্ম ধর্ম খেলা চলছে, তাতে কি ফল হতে পারে? ফল, ভোট ব্যাংকটা তো, ভোট রাজনীতিটা তো পাটিগণিতের অঙ্ক। কেউ তুল্যমূল্য এগিয়ে থাকবে, কেউ তুল্যমূল্য পিছবে 2020-র মাধ্যমে। ধরো এ রাজ্যে 3টে ভোটার পিছু একজন ভোটার সংখ্যালঘু, সংখ্যাটা ভয়ানক, ভারতবর্ষের সবচেয়ে বেশি সংখ্যালঘুদের গড় এটা ঘনত্বের দিক থেকে। সেই ভোটটার যদি একটা ন্যূনতম 5-7% থাবা বসে, মমতাকে তোমরা খুঁজে পাবে না। যে মমতা দুধেল গাই বানিয়ে রেখেছিল এই মানুষগুলোকে, যারা বঞ্চিত, যাদের যোগ্য নেতৃত্বকে তোলেইনি মমতা ব্যানার্জি। রোজিনা রহমান সংখ্যালঘু মুখ হতে পারেন রাজ্যের, হবে হচ্ছে আরাবুল, শওকত মোল্লারা, যারা নিজে একাধারে তোলা তুলবে, গুন্ডামি করবে, খুন করবে, মমতাকে পদে বসিয়ে রাখবে, তোমার ফিরাদ হাকিমকে পদে বসিয়ে রাখবে, ওই তোমার মদন মিত্রকে জিতিয়ে পদে বসিয়ে রাখবে, নিজের সম্প্রদায়কে কিচ্ছুটি দেবে না, নিজের সম্প্রদায়ের বদনামটা করবে। সেই তৃণমূল কিন্তু গর্তে পড়ে যাবে সংখ্যালঘু ভোটে। আর তুমি যদি বলো 40টার উপরে বিধানসভা মতুয়া অধ্যুষিত, এই মতুয়াদের কিন্তু 19-এর পর থেকে অন্ধ বিজেপি প্রীতি, তাদের ওখানে কেন্দ্রীয় মন্ত্রী আছে, প্রধানমন্ত্রীকে ওরাকান্দিতে যেতে হয়েছিল, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান, পবিত্র জন্মস্থান, যেটা ইয়েতে পড়ে বাংলাদেশ, ওরাকান্দিতে গেছেন উনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি ওরাকান্দিতে যান বা উড়ে এসে বনগা তে চলে আসুন, তাদের যে বেসিক প্রশ্নটা, যেটা নিয়ে আপনাদের প্রথম থেকে আপনারা বলে আসছেন, ক্ষমতায় আসলে পরে সি এর মাধ্যমে নাগরিকত্ব ওদের দেবেন, সেই নাগরিকত্বটা গেল কোথায় মশাই? আজও এসআইআর এ ওদের নাম বাতিলের তালিকায় ভারত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জায়গায় ওরা মতুয়ারা কিন্তু দ্বিধাগ্রস্ত। একবার তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, সব চলে গেছে, আরেকবার কি তারা নিজ দেশে পরবাসী হবে? এই আশঙ্কার দোলাচলে দুটো রেজিমেন্টেড মুসলিম ভোট এখনো 92 থেকে 93% মমতা পায়, আর প্রায় 92-93% মতুয়া ভোট বিজেপি পায়। এরা কিন্তু কার্যত এই সম্প্রদায়গুলোকে নিয়ে রাজনীতি করেছে, এদের পারতপক্ষে কোনো কিছু দেয়নি। 26-এ কি টক্করে টক্করে লড়াই হবে না? টক্কর হবে।
এবং যদি সত্যিকারের সংখ্যালঘু ভোটটা মমতার থেকে সামান্য সরে যায়, মতুয়া ভোটটা তো সংখ্যায় অনেক কম, মাত্র 40টা মতো বিধানসভা, 80টা, এটা মতান্তর, এটা মতান্তর আছে এখনো, ইয়েটা হয়নি কিন্তু সেন্সাস। আমি বলছি আপনাকে, আমাদের সার্ভে রিপোর্ট গুলোয় 120 থেকে 21টা বিধানসভা কন্ট্রোলড বাই আমি আপনাকে বলছি 446টা পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত 50% উপরে মুসলিম এই মুহূর্তে। মিম কিন্তু খাল কেটে কুমির ঢোকার মতো ঢুকে গেছে। মিম কিন্তু ফ্যাক্টর হয়েছিল বিহারের ভোটে। এই মিম যদি আর নওশাদ সিদ্দিকীর দল যদি এবং টু সাম এক্সটেন্ট হুমায়ুন কবিরও যদি একটা জোটবদ্ধ হয় না, মমতার গড় কিন্তু টিকিয়ে রাখাটা কঠিন হয়ে যাবে। মমতার পর টিকে থাকবে না, তাহলে বিজেপি এসে যাবে। নাও আসতে পারে, মিলিজুলি হলো, ধরুন মিলিজুলি হলো, পিছনে তো বাম কংগ্রেসেরও একটা ফ্যাক্টর হতেও পারে। আমি তো বলছি না বাম না হলেও কংগ্রেস একটা ফ্যাক্টর হতেই পারে, বা এমন একটা দোদুল্যমান অবস্থা হলো যখন ঘোড়া কেনা বেচাটার একটা বড় দৌড় শুরু হয়ে গেলো বাংলার বুকে, হতেই পারে এরকম জায়গা, হয়নি যে এমন তো নয়। কি বাংলায় দেখতে পাবো? হ্যাঁ, এটা কিন্তু ছিল বাংলায় এক বগ্গা রাজনীতি, বামেদের সময় দেখেছি, কংগ্রেসের সময় দেখেছি, মাঝখানে একটু টালমাটাল অবস্থা ছিল যুক্তফ্রন্টের সময়, এ যাচ্ছে ওদিকে, ও যাচ্ছে, কেউ কোনো সরকার স্থায়ী ছিল না। সেই অস্থায়ী পরিস্থিতি কি আগামীতে আসতে চলেছে? কারণ বাংলার ভোট কন্ট্রোলার সংখ্যালঘু এবং মতুয়া এবং আদিবাসী রাজবংশী ভোট তো কিছু আছে, তারাও হতাশ, তারা তো বিজেপির ঘরের ভোট। এই ভোটগুলো সত্যিকারে সরে গেলে কিন্তু দুটো দল থেকে, যুযুধান দুটো দল থেকে, দুটো কিন্তু কোন অতলে গিয়ে দাঁড়ায় বলার জায়গা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, অ্যাবসলিউট মেজরিটিতে হয়তো কেউ আসলোই না, আবার শুরু হলো নোংরামি। ফলে আমি কেন্দ্রকে সাহায্য নিতে হলো দুই দলের, সেরকমও হতে পারে। হতেই পারে এমন, আমি আমি খুব করছি না, এমন তো হতেই পারে যে আহ, এমন একটা সংখ্যা মমতা ব্যানার্জি পেলো, যে সংখ্যাটায় তাকে মানে অন্য কোনো দল থেকে, বাইরের থেকে সমর্থন নিতে হচ্ছে বা সরাসরি ক্যাবিনেটের সমর্থন। তাহলে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, মমতা ব্যানার্জি একটা সময় সেই বিখ্যাত প্রবচন ছিল যে বিজেপি কে ফ্রন্টে এনে লড়বো বামফ্রন্টের বিরুদ্ধে। তেমন তো হতেই পারে, কারণ তিনি তো 98-এ এনডিএর সংসদে ছিলেন।